আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট বিনিয়োগ হিসাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট অথবা সি পার্টে যে কোনো এক সেট প্রশ্ন আসে। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে সিলেবাস অনুযায়ী আমি দুইটি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছি। চলুন প্রথমে আমরা ফরম্যাট দুটো দেখে আসি। পয়েন্ট নাম্বার 1 স্টক ইনভেস্টমেন্ট, পয়েন্ট নাম্বার 2 ডেট ইনভেস্টমেন্ট। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমাদের বই থেকে। আমাদের বইয়ে 2011 সাল থেকে শেষ পরীক্ষা পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন ধারাবাহিকভাবে সাজানো আছে। চলুন 1 নম্বর ফরম্যাটটা আমরা দেখে আসি। পয়েন্ট নাম্বার 1 স্টক ইনভেস্টমেন্ট। এই ফরম্যাটে অঙ্ক দুইটা পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হয়। প্রথম 1 নম্বর পদ্ধতি হলো ফেয়ার ভ্যালু মেথড আর 2 নম্বর হলো ইকুইটি মেথড। তো আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটি দেখি। 2011 সালে অঙ্কটি এসেছিল। অঙ্কটি বলা হচ্ছে সান লিমিটেড পারচেজ 300 শেয়ার অফ মুন লিমিটেড কোম্পানি কমন স্টক অ্যাজ অ্যান অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফর টাকা 9900। দেখুন এখানে বলা আছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। অ্যাভেলেবল ফর সেল ইনভেস্টমেন্ট মানে এটা হলো ফেয়ার ভ্যালু মেথড, যেটা অ্যাভেলেবল ক্রয় করা যায় এবং অ্যাভেলেবল বিক্রি করা সম্ভব। আর ইকুইটি মেথড হলে অ্যাভেলেবল বিক্রি করা যায় না, আবার অ্যাভেলেবল ক্রয় করা সম্ভব না। যাই হোক, আমরা 1 নম্বর মেথড বুঝতে পারছি, এটা ফেয়ার ভ্যালু মেথডের অঙ্ক। কয় টাকাতে ক্রয় করা হয়েছে? 9900 টাকা দিয়ে 300 শেয়ার ক্রয় করা হয়েছে। এখানে ক্রেতা ছিল সান লিমিটেড আর বিক্রেতা ছিল মুন লিমিটেড। তাহলে মুন লিমিটেডের শেয়ার সান লিমিটেড ক্রয় করেছে 9900 টাকা দিয়ে। এর জন্য একটা জাবেদা হবে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কার বইতে? সান লিমিটেডের বইতে। দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে ডিউরিং দ্য ইয়ার মুন লিমিটেড পেইড এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 3 টাকা 25 পয়সা পার শেয়ার। মুন লিমিটেড প্রতিটা শেয়ারের এগেনস্টে 3 টাকা 25 পয়সা করে শেয়ার ঘোষণা লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ দুই প্রকার, এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। এখানে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাহলে এই ক্যাশটা পাবে কে? সান লিমিটেড পাবে। তো সান লিমিটেডের বইতে জাবেদা হবে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 300 গুণন 3 টাকা 25 পয়সা, এতে আসে 975 টাকা। পরের সেন্টেন্সটা বলা হচ্ছে এট ইয়ার ইন্ডেড, বছর শেষ হয়ে গেছে, মুন লিমিটেড স্টক ওয়াজ সেলিং ফর 34 টাকা 50 পয়সা পার শেয়ার। অর্থাৎ মুন লিমিটেডের শেয়ারের মূল্য বাজারে এখন 34 টাকা 50 পয়সা করে। শেয়ারটা ক্রয় করেছে সান লিমিটেড কত টাকা দিয়ে? 9900 টাকা দিয়ে। এখন বাজারে যদি 34 টাকা 50 পয়সা করে শেয়ারের দাম হয়, তাহলে আমরা বাসায় হিসাব করতে পারি 300 শেয়ার গুণন 34 টাকা 50 পয়সা, এতে আসে 1550। 300 গুণন 34 টাকা 50 পয়সা 1350 টাকা আসে। তাহলে দেখা গেল শেয়ারের মূল্য এখন ক্রয় মূল্যের থেকে বেশি, তাই এটা লাভ হয়েছে। লাভ হলে একটা জাবেদা হবে, লস হলে একটা জাবেদা হবে। এখন আমাদের কি কি জাবেদা দিতে বলছে? প্রিপেয়ার সান লিমিটেড জার্নাল এন্ট্রি। সান লিমিটেডের বইতে জার্নাল করতে হবে। টু রেকর্ড, 3টে রেকর্ড করতে হবে। দ্য পারচেজ অফ ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ক্রয়ের জাবেদা দিতে হবে, বিনিয়োগের জাবেদা দিতে হবে। তাহলে প্রথম 1 নম্বরে বিনিয়োগের জাবেদা কত? 9900 টাকা লিখলাম। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট 9900 টাকা। 2 নম্বর বলছে দ্য ডিভিডেন্ড রিসিভ, ডিভিডেন্ড রিসিভের জাবেদা দিতে হবে। এখানে 3 টাকা 25 পয়সা করে 300 শেয়ারের উপরে লভ্যাংশ আসে 975 টাকা। তাহলে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। 3 নম্বর বলা আছে দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট মার্কেট প্রাইসের সাথে বর্তমান আমরা যে ক্রয় মূল্য ছিল ওই ক্রয় মূল্য অ্যাডজাস্ট করব। তো মার্কেট ভ্যালু দেখলাম গুণ করে 34 টাকা 50 পয়সা গুণন 300, এতে আসে 10,350 টাকা। তো 10,350 থেকে 9,900 বাদ দিলে লাভ থেকে 4,450 টাকা। এখন লাভের জাবেদা এবং লসের জাবেদা, একটা জাবেদা শুধু একটু ডেবিট ক্রেডিট উল্টা দিতে হবে। যেমন লাভ হলে জাবেদা হবে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনআর্ন, এখানে আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। যদি লস হইতো তাহলে জাবেদা দিতাম, এটা উল্টা দিতাম
আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ডেবিট আর সেল সিকিউরিটি, এখানে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট করতাম। তাহলে আয় হলে বা লাভ হলে আমরা কি লিখি? আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ইকুইটি ক্রেডিট, এটা লাভ হয়েছে বলে, আর লস হলে এটাই ডেবিট হতো আর সিকিউরিটি ফেয়ার ভ্যালু ক্রেডিট হতো। আশা করি বুঝতে পারছেন। তাহলে কয়টা জাবেদা দিতে বলা হয়েছে? 3টা। এই 3টা জাবেদা দিলে আমরা নাম্বার আসবে 4। এটা 4 মার্কেট ছিল। 11 সালে এই অঙ্কটি এসেছে 4 মার্কেট। এটা হলো ফেয়ার ভ্যালু মেথডে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার বই থেকে এটা আপনারা প্র্যাকটিস করুন, আশা করি ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ফোনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আসুন এরপরে আমরা 11 সালের আরেকটা অঙ্ক দেখি। 10 মার্কের একটা অঙ্ক এসেছিল 11 সালে। এই অঙ্কটি 2011 সালে বলা হচ্ছে রেজা লিমিটেড পারচেজ 20% অফ দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক। বাইরে যত শেয়ার আছে রেজা লিমিটেড ক্রয় করে নিয়েছে তার 20% অফ এ আর এ কে লিমিটেড কাছ থেকে। আর এ কে লিমিটেড বিক্রেতা আর রেজা এখানে ক্রেতা। অন জানুয়ারি 1 2010 সালে দ্য পারচেজ প্রাইস ওয়াজ 24 লক্ষ টাকা ফর 50,000 শেয়ার। 50,000 শেয়ার 24 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে রেজা লিমিটেড। এটা কোম্পানির 20% মালিকানা কিনে নিয়েছে। রেজা লিমিটেড রিসিভ ক্যাশ ডিভিডেন্ড, ইতিমধ্যে আবার ক্যাশ ডিভিডেন্ড রিসিভ করেছে কত? 1 টাকা 70 পয়সা পার শেয়ার। কত শেয়ার কিনেছে? 50,000। তাহলে 50,000 গুণন 1 টাকা 70 পয়সা, তাহলে কত টাকা আসে? 85,000 টাকা। এটার জন্য একটা জাবেদা হবে। এরপরে বলছে অন জুন 30 অ্যান্ড অন ডিসেম্বর 31, বছরে 2 বার লভ্যাংশ প্রদান করা হয়েছে। জুন মাসের 30 তারিখে একবার আর ডিসেম্বরে একবার। তাহলে লভ্যাংশ জাবেদা কয়টা হবে? 2টা। একবার হবে জুনের 30 তারিখে আর একবার হবে ডিসেম্বর 31 তারিখে। 85,000 টাকা 85,000 টাকা করে। আর এ কে লিমিটেড রিপোর্টেড নিট ইনকাম অফ টাকা 14,60,000 ফর 2010। আর এ কে লিমিটেড বছর শেষে একটা প্রতিবেদন দিয়েছে যে এই বছর তাদের লাভ হয়েছে 14,60,000 টাকা 2010 সালে। এখন মেথড হচ্ছে আমাদের 2টা। ফেয়ার ভ্যালু মেথডে আমাদের এই নিট ইনকামের কোনো প্রভাব পড়ে না, কিন্তু ইকুইটি মেথডে আমাদের নিট ইনকামের প্রভাব পড়ে। তো যখন আমরা ইকুইটি মেথড করব তখন আমাদের এই 14,60,000 এর 20% রেজা লিমিটেডের মালিকানায় দেখাবো। আর যখন আমরা ফেয়ার ভ্যালু করব তখন আমাদের এই সেন্টেন্সটা কোনো কাজে লাগবে না। তো আমরা যখন অ্যান্সার করি তখন বোঝা যাবে এটা। তারপরে সেন্টেন্সটা বলা আছে দ্য ফেয়ার ভ্যালু অফ আর এ কে লিমিটেড কমন স্টক ওয়াজ 54 টাকা পার শেয়ার। দেখুন মার্কেটে বর্তমানে শেয়ারের দাম 54 টাকা। যদি আমরা ফেয়ার ভ্যালু মেথড করি তাহলে আমাদের এইটা প্রয়োজন হবে, মার্কেট প্রাইসটা। আর যদি ইকুইটি মেথড করি তখন আমাদের মার্কেট প্রাইস কোনো প্রয়োজন হবে না। এট ডিসেম্বর 31, 2010, 2010 সালের 31 ডিসেম্বর লাস্ট তারিখে 54 টাকা করে মার্কেট প্রাইস অফ শেয়ার। এখন 2টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ফর রেজা লিমিটেড। রেজা লিমিটেডের বইতে জাবেদা করতে হবে ডিসেম্বর 31, 2010 আন্ডার ফেয়ার ভ্যালু মেথড। ফেয়ার ভ্যালু মেথডে জাবেদা করতে হবে। দ্য সিকিউরিটিজ শুড বি ক্লাসিফাইড অ্যাজ এ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ফেয়ার ভ্যালু মেথডের। তাহলে আমরা প্রথমে ফেয়ার ভ্যালু মেথডের নিয়মে অঙ্ক করব, যেখানে আমাদের এই ইনকামের কোনো প্রয়োজন হবে না, শুধু মার্কেট ভ্যালু দিয়ে আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা, তাহলে কয়টা জাবেদা করব? প্রথমে ক্রয়ের জাবেদা 24 লক্ষ, তারপরে রিসিভ করা হয়েছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড 2 বার, 2 তারিখে, একটা জুনের 30 আর একবার আছে 31 ডিসেম্বর। 2 বার ডিভিডেন্ডে জাবেদা করব, আর একটা আছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টে জাবেদা করব। এই মোট 4টা জাবেদা হবে। আর এরপরে দ্বিতীয় বলা হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ফর রেজা লিমিটেড ফর 2010 সালে আন্ডার দ্য ইকুইটি মেথড। হ্যাঁ, ইকুইটি মেথডে আমাদের জাবেদা করার সময় এটা লাগবে যে নিট ইনকাম হয়েছে 14,60,000, তার 20% সে অংশগ্রহণ করবে, কিন্তু ফেয়ার ভ্যালুর কোনো কাজে আসবে না, এই মার্কেট ভ্যালু কোনো কাজে লাগবে না ইকুইটি মেথডে। দ্য সিকিউরিটি শুড বি ক্লাসিফাইড অ্যাজ ইনভেস্টমেন্ট ইন কমন স্টক। এটা মালিকানা সত্ত্ব হিসেবে দেখানো হবে ইকুইটি মেথড। ইকুইটি মেথডের আরেকটা নাম হলো এই যে ইনভেস্টমেন্ট ইন কমন স্টক। শুধুমাত্র সাধারণ শেয়ারে বিনিয়োগ করা হয়েছে, কোনো সেল সিকিউরিটি না। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, অ্যাভেলেবল ক্রয় করা যায় না, বিক্রয় করা যায় না। যাই হোক, ইকুইটি মেথড এবং ফেয়ার ভ্যালু মেথড আমরা বুঝলাম। এখন আমরা জাবেদা শুরু করি। 1 নম্বরে আমরা ফেয়ার ভ্যালু করি। ফেয়ার ভ্যালুর জন্য একটা ছক কাটা হলো, জাবেদার ঘর 5টা কলাম। জানুয়ারি 1 তারিখে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 24 লক্ষ টাকা।
আর জুন মাসে 30 তারিখে আমরা লভ্যাংশ ঘোষণা করেছিলাম 50,000 গুণন 1 টাকা 70 পয়সা, তাতে আসে 85,000 টাকা ক্যারি ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এই একই জাবেদা আবার 31শে ডিসেম্বর লভ্যাংশের আরেকটা জাবেদা, সেটা লেখা হলো ক্যারি ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এরপরে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আমরা একটু দেখি। 54 টাকা করে কয়শো শেয়ার? 50,000 শেয়ার। তাহলে 50,000 শেয়ার গুণন 54 টাকা, এতে আসে 27 লক্ষ টাকা। ক্রয় করা হয়েছিল 24 লক্ষ টাকা দিয়ে, আর এখন মার্কেটে 54 টাকা দাম হওয়ার কারণে মূল্য দাঁড়াইছে 27 লক্ষ টাকা, তাহলে লাভ হয়েছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার জন্য আমরা জাবেদা করব সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আর আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট 27 লক্ষ মাইনাস 24 লক্ষ, এতে আসে 3 লক্ষ টাকা লাভ। সেক্ষেত্রে এই আমাদের ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের জাবেদা শেষ, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা ইকুইটি মেথডে করি। ইকুইটি মেথড যদি হয় কমন স্টক হিসেবে, তাহলে আর আমরা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ভাষাটা ইউজ করতে পারবো না, তখন আমাদের ইউজ করতে হবে ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড। এটা বিনিয়োগ হয়েছে, তাহলে কত টাকা? 24 লক্ষ টাকা, আর ক্যাশ ক্রেডিট 24 লক্ষ টাকা, প্রথম ক্রয় জাবেদা। এরপরে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ক্যাশ ডেবিট আর ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড ক্রেডিট। এটা আমরা রেভিনিউ লিখবো না, এটা ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড লিখতে হবে। এরপরে আবার যখন লভ্যাংশ ঘোষণা করেছি সেই একই জাবেদা ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড ক্রেডিট 85,000 টাকা। এরপরে বছর শেষে আমাদের লাভ হয়েছিল কোম্পানিতে কত? 14,60,000। 14,60,000 এর 20% কত হয়? 20% মালিকানা রেজা পাবে, তাহলে 20% হয়েছে 2,92,000 টাকা। এর জন্য জাবেদা হবে ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড ডেবিট রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট, এটা হচ্ছে আয়ের জাবেদা। ব্যাস, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা একই অঙ্ক দুইটা মেথডে জাবেদা করলাম, একটা হচ্ছে ইকুইটি মেথডে, আর এটা হলো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টে। এবার আমরা জাবেদাটা একসাথে বোঝাই সহজভাবে মনে রাখার জন্য। প্রথমে যখন ক্রয় করা হলো তখন ফেয়ার ভ্যালু মেথডে আমরা কি লিখেছি? অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট 24 লক্ষ টাকা। এই জাবেদাটা আমরা ইকুইটি মেথডে লিখে থাকি ইনভেস্টমেন্ট ইন আরএকে লিমিটেড ডেবিট আর ক্যাশ ক্রেডিট 24 লক্ষ টাকা। পরবর্তীতে জুনের 30 তারিখে আমরা লভ্যাংশ জাবেদা ফেয়ার ভ্যালু মেথডে লিখেছিলাম ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট 85,000 টাকা। এই জাবেদাটাই আমরা ইকুইটি মেথডে লিখেছিলাম ক্যাশ ডেবিট, তবে ইনভেস্টমেন্ট ইন আরএকে ক্রেডিট, এটা আমরা ডিভিডেন্ড রেভিনিউ ভাষাটা দিতে পারবো না। ক্লিয়ার? ঠিক একইভাবে 31শে ডিসেম্বর আমরা লভ্যাংশ আরেকটা করেছিলাম, সেটাও জাবেদা একই ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ইন আরএকে ক্রেডিট, অথচ আমরা ফেয়ার ভ্যালুতে দিছি ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। সেক্ষেত্রে দেখুন এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এই ভাষাটা মনে রাখলেই প্রত্যেকটা জাবেদা আপনার সঠিক হবে। আচ্ছা, লাস্টে আমরা যখন ফেয়ার ভ্যালু মেথড করেছি তখন মার্কেট প্রাইস দিয়ে অ্যাডজাস্ট করে দেখেছি আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে। আর যদি আমি ইকুইটি মেথড করি তাহলে এই মার্কেট প্রাইস আমরা দেখবো না, তখন আমাদের লভ্যাংশের অংশ হিসেবে আমরা খেয়াল করব যে লাভ হয়েছে মোট 14,60,000, তার মধ্যে আমাদের মালিকানা 20,000, অর্থাৎ 20,000-এ কত আসে? 2,92,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের ইকুইটি মেথডের কাজ। তাহলে ফেয়ার ভ্যালুতে মার্কেট প্রাইস দিয়ে আমরা অ্যাডজাস্ট করে একটা লাভ হয়েছে না লস হয়েছে আমরা তৈরি করব, আর ইকুইটি মেথডে আমাদের ওই কোম্পানির মোট লাভের একটা অংশ হিসেবে দেখাবো। এই হচ্ছে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা অঙ্ক সেম এইভাবে। যদি একটা মেথড বলে শুধুমাত্র ইকুইটি মেথড, তাহলে ইকুইটি মেথডে জাবেদা করতে হবে, আর যদি বলা হয় ফেয়ার ভ্যালু মেথড তাহলে ফেয়ার ভ্যালু জাবেদা করতে হবে। আশা করি এবার বুঝতে পারছেন। তাহলে এরপরে আছে 12 সাল। 12 সালে এটা ফেয়ার ভ্যালু মেথডে ছিল। এরপরে আসুন 13 সাল। 13 সালে এটা ইনভেস্টমেন্ট এখানে ছিল ইকুইটি মেথডে। দেখুন এখানে বলা আছে ইউজিং দ্য ইকুইটি মেথড, এটা 4 মার্কের একটা অঙ্ক ছিল 13 সালে ইকুইটি মেথড। এরপরে 14 সালে আসেন। 14 সালে এটা আমরা নোট পেবেলে ইস্যু করেছিলাম, নোট পেবেল ইস্যু করে বিনিয়োগ করা হয়েছিল, এই জন্য নোট পেবেলের জাবেদা দেওয়া হয়েছে। এটা সহজ, নোট পেবেল ইস্যু করে টাকা সংগ্রহ করা হয়েছিল। এরপরে আসুন 11 এবং 14 দুইবার এসেছে, এটা পাস কোর্সেও আছে এবং অনার্সেও আছে। তো আপনারা এই 14 নম্বরটা করতে পারবেন, 6 নম্বরটা 14 সালে এসেছে। এরপরে 7 নম্বর অঙ্ক, এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। এটা দুইটা মেথডে আছে, আবার ইকুইটি মেথডে আছে। যে এটা আছে, একটা আছে ফেয়ার ভ্যালু, একটা আছে ইকুইটি মেথড। তো ফেয়ার ভ্যালু মেথড হলে
অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি লিখতে হয়, আর ইকুইটি মেথড হলে ইনভেস্টমেন্ট লিখতে হয়। দেখুন এই যে দুইটা মানে 2 নম্বর অঙ্কের সাথে 7 নম্বর অঙ্ক হুবহু মিলে গেছে। আচ্ছা, এরপরে 15 সাল, 15 সালে এটা ফেয়ার ভ্যালু মেথডে আসছে এবং ইকুইটি মেথডে, দুইটা মেথডে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আপনারা পারবেন। তারপরে 16 সাল, 16 সালে অঙ্ক, এরপরে 17 সাল। তো শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা এখানে এই অঙ্ক এই পর্যন্ত রাখতে পারি। আপনারা আমার বইটা সংগ্রহ করে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ খুব সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন আর সহজে A+ পাবেন। তো আমরা ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টের 3 নম্বর অধ্যায় দেখলাম। আশা করি খুবই সহজ একটা অধ্যায়, আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আর সবথেকে সহজ হয় একটা আসলে ভালো ফলাফলের জন্য প্রথমে শর্ত হচ্ছে একটা ভালো বই, কারণ ভালো বই থাকলে যে কোনো জটিল অঙ্ক খুব সহজে বোঝা যায়। আর একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই ভালো রেজাল্ট করার জন্য আপনারা আমার বইটা সংগ্রহ করুন। আশা করি ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং A+ পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজা দিয়েছি। এই সহজ মনে রাখার সহজ উপায় হলো ফরম্যাট, কারণ ফরম্যাট আকারে দেখলে খুব সহজেই মনে পড়ে এবং অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। 1 নম্বর ফরম্যাটের যে অঙ্কগুলো দেখলাম, যেটা ইকুইটি মেথড এবং ফেয়ার ভ্যালু মেথড, এই মেথডের সকল অঙ্ক একই রকম। তো এইগুলোই প্র্যাকটিস করুন। আর 2 নম্বর ফরম্যাট থেকে সাধারণত অঙ্ক আসে না, এই জন্য এই পর্যন্ত 2 নম্বর ফরম্যাট থেকে কোনো অঙ্ক আসেনি। তো পরবর্তীতে আমরা 2 নম্বর ফরম্যাট থেকে ক্লাস দিব। তো 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো দেখে গেলে ইনশাল্লাহ আপনারা সি পার্ট বা বি পার্টে যেটাই আসুক না কেন ওখান থেকে পাবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।